আজকে আমরা চড়ব টরন্টোর সাবওয়েতে। এগলিংটন স্টেশন থেকে লরেন্স স্টেশন মাত্র একটা স্টেশন, কিন্তু এই ছোট্ট যাত্রায় অনেক কিছু দেখার আছে। আর যারা ভাবছেন এখন তো ঢাকায়ও মেট্রো হয়েছে, সেই তুলনাটাও আজকে করব, দেখি কোথায় মিল এবং কোথায় পার্থক্য। এটা এগলিংটন স্টেশন, টরন্টো মিড টাউনে অবস্থিত। বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হয়, একটা ছোট্ট এন্ট্রেন্স, লাল একটা টিটিসি লোগো। টিটিসি হচ্ছে টরন্টো ট্রানজিট কমিশন। টরন্টোর ভিতরে যত পাবলিক ট্রান্সপোর্ট আছে সব কিছুই টিটিসির আন্ডারে। ভেতরে ঢুকলাম, প্রথমেই চোখে পড়বে ফেয়ার গেট। এখানে স্ক্যান করলেই দরজাটা খুলে যায়। এখানে ঢুকতে হলে লাগে হচ্ছে একটা প্রেস্টো কার্ড, এবং এখন ক্রেডিট কার্ডও অ্যাকসেপ্ট করে। এটা হলো টরন্টোর ট্রানজিট কার্ড, অনেকটা ঢাকার এমআরটি কার্ডের মতো। তবে প্রেস্টো কার্ডের যে সুবিধাটা আছে যে এই কার্ডটা শুধুমাত্র মেট্রোতেই না, এটা বাস, গো ট্রেন, তারপরে স্ট্রিট কার্ড যেটা ট্রামের মতো সব জায়গাতেই ব্যবহার করা যায়। তো একবার ট্যাপ করলে $3.3 কাটে, বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকার মতো। এবং এটা দিয়ে 2 ঘন্টার মতো ট্রাভেল করা যায়। এই 2 ঘন্টার মধ্যে আপনি যদি ট্রেন চেঞ্জ করেন, কোনো বাসে ওঠেন, তখন ট্যাপ করলেও আপনার টাকা কাটবে না। এই এগলিংটন স্টেশনে যেটাতে আমরা আছি দেখে প্রথম যে জিনিসটা মনে হবে যে ঢাকার মেট্রো স্টেশনগুলো একদম ঝকঝকা নতুনের মতো। তার একটা কারণ হচ্ছে ঢাকার স্টেশনগুলো বেশি দিন হয়নি, অল্প কিছুদিন আগেই করা হয়েছে। অন্যদিকে আমরা যে স্টেশনটা এখন দেখছি, এটা 1954 সালে প্রথম বানানো হয়, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতারও 17 বছর আগে যখন এটা বানানো হয়, তখন এই টরন্টোর সাবওয়ে ছিল নর্থ আমেরিকার 4র্থ সাবওয়ে সিস্টেম। এর আগে শুধুমাত্র নিউ ইয়র্ক, শিকাগো আর বস্টনেই সাবওয়ে ছিল। আমরা এখন প্ল্যাটফর্মে আছি, লক্ষ্য করুন কতটা শান্ত। তবে এটার একটা কারণ হচ্ছে যে আজকে একটা উইকেন্ড এবং রাশ আওয়ার না। রাশ আওয়ার হলে শত শত মানুষ দেখা যাবে এখানে। এই এগলিংটন স্টেশনটি হচ্ছে টরন্টোর 4টা লাইন আছে, এখন 5টা বলা যায়, 5টা লাইন। এটা হচ্ছে লাইন 1-এর একটা অংশ, এবং এই লাইন 1-এ প্রতিদিন প্রায় 9 লাখ মানুষ চলাচল করে। ঢাকার মেট্রোতেও এখন লাখের উপর যাত্রী চলছে, সেটা কিন্তু অনেক বড় অর্জন মাত্র কয়েক বছরে। প্ল্যাটফর্মের ডান দিকে দেখবেন একটা হলুদ লাইন আছে। এই লাইনের পিছনে দাঁড়াতে হয় ট্রেন আসার আগ পর্যন্ত। এই নিয়মটা মোটামুটি সবাই মেনে চলে, কেউ ঠেলাঠেলি করে না, কেউ এগিয়ে যায় না। কারণ ঢাকায় যেমন ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে একটা বাউন্ডারি আছে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। অর্থাৎ আপনি পড়ে যেতে পারেন, পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক ধরনেরই, অনেকে মারাও যায় পড়ে গিয়ে। স্টেশনে একটু পরপরই কিছু টিভি স্ক্রিন আছে যেখানে দেখায় যে কতক্ষণ পর ট্রেন আসবে। পিক আওয়ারে সাধারণত 3 থেকে 5 মিনিটের মধ্যেই চলে আসে, আর কোয়াইট টাইমে 7 থেকে 8 মিনিট লাগে। সবচেয়ে বড় পার্থক্য আমি যেটা বলবো যে আন্ডারগ্রাউন্ড সিস্টেম, এবং যখন পুরনো মেট্রোগুলো তৈরি করা হতো তখন কিন্তু এখন যেগুলো বানানো হচ্ছে যে সিকিউরিটির কথা চিন্তা করে মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া হয়, সেটা তখন ভাবা হতো না। কিন্তু এখন আমরা নতুন যেই স্টেশনগুলো দেখি, যেমন ইভেন সিঙ্গাপুরেও এই ধরনের ওপেন প্ল্যাটফর্ম কিন্তু দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে যে মানুষের ভিড় বেড়েছে, এখন ধাক্কাতেও কেউ পড়ে যেতে পারে। অনেক ক্রিমিনাল থাকে যারা মানুষকে ধাক্কা দিয়ে তার পকেট থেকে কিছু একটা টান দিয়ে চলে যায়। তো সব কিছু মিলিয়ে এটা একটা বড় ডিফারেন্স। এছাড়াও বলবো যে 1954 সালের ডিজাইন হিসাবে, 1954 সাল হচ্ছে এখন থেকে অলমোস্ট 72 বছর আগের কথা। 72 বছর আগের স্টেশন হিসাবে খুব ভালো কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করেছে। তবে টরন্টোর সাবওয়ের ব্যাপারে যেটা বলবো যে বাংলাদেশে যে ঢাকাতে যে সাবওয়ে একটাই লাইন হয়েছে, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা কভার করে। একদম উত্তরা থেকে শুরু করে মিরপুর নিয়ে ফার্মগেট হয়ে মতিঝিল, শাহবাগ। তো বাংলাদেশের ঢাকার যেসব প্রাণ কেন্দ্রগুলো আছে
বলতে গেলে ধানমন্ডি আর গুলশান ছাড়া সব মেজর কমার্শিয়াল এরিয়া কিন্তু কভার করে ফেলছে। এবং এটা ঠিক যে ঢাকা শহর এতটা বড় না কম্পেয়ার টু টরন্টো, কিন্তু টরন্টোতে এই যে লাইনগুলো এগুলো কিন্তু খুব বেশি কভার করে না সিটির। হ্যাঁ, ডাউনটাউন টরন্টো আমরা দেখছি যে কভার হয়, এবং এছাড়া আপটাউন মিড টাউনের কিছু অংশ। কিন্তু টরন্টো এমন একটা জায়গা যে পাবলিক ট্রান্সপোর্টের উপরে যদি আপনি ভরসা করে থাকেন অথবা গাড়ি না রাখেন তাহলে অনেক ভোগান্তি আপনাকে ফেস করতেই হবে। আসছে, শুনুন সেই সাউন্ড। এটা টরন্টো সাবওয়ের চেনা আওয়াজ। যারা এখানে থাকেন তারা এই সাউন্ড শুনলেই বুঝতে পারেন, এবং আমরা এখন ট্রেনের লাইটটাও দেখতে পাচ্ছি। এই ট্রেনগুলো বানিয়েছে বম্বার্ডিয়ার নামের একটি ক্যানাডিয়ান কোম্পানি। মজার বিষয় হলো যে ঢাকার যে মেট্রো ট্রেনগুলো এসেছে সেগুলো এসেছে জাপান থেকে, কাওয়াসাকি আর মিৎসুবিশি। দুটি দেশ, দুটো টেকনোলজি, কিন্তু কাজ একই, মানুষকে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। উঠলাম, ভেতরে দেখুন সিট দুই পাশে, মাঝখানে দাঁড়ানোর জায়গা। নীল রঙের সিটগুলো হচ্ছে যাদের একটু স্পেশাল নিডস আছে, যেমন প্রেগনেন্ট মহিলা অথবা কেউ যদি অসুস্থ থাকে, এছাড়া বয়স্ক মানুষদের জন্য, তাদের জন্য নীল রঙের সিটগুলোকে বরাদ্দ করে রাখা হয়েছে। এছাড়া আমরা ট্রেনটা যদি দেখি যে একদম দরজার উপরেই, প্রতিটা দরজার উপরেই ট্রেনের একটা ম্যাপ থাকে, এবং এই ম্যাপে দেখানো হয় যে এক্স্যাক্টলি এখন কোন স্টেশনে আমরা আছি। এরপরে স্টেশনের নামটাও অ্যানাউন্স করা হয়। বাইরে একদমই অন্ধকার, কারণ আমরা মাটির নিচে দিয়ে চলছি। এগলিংটন থেকে লরেন্স মাত্র এক স্টেশন, সময় 2 মিনিটের মতো লাগে। কিন্তু এই 2 মিনিট আমরা পার হচ্ছি ইয়াং স্ট্রিটের নিচ দিয়ে। উপরে শত শত গাড়ি চলছে, হাজারো মানুষ হাঁটছে, তার নিচে আমরা। টরন্টোর সাবওয়ে টানেল এর গভীরতা জায়গা ভেদে 20 থেকে 30 মিটার পর্যন্ত। ঢাকা মেট্রো অবশ্য বেশিরভাগটাই এলিভেটেড, মাটির উপরে। দুটো অ্যাপ্রোচের কারণে এটা হয়েছে। প্রথমত, টরন্টোতে শহরের ঘনত্ব এবং পুরনো ইনফ্রাস্ট্রাকচারের কারণে আন্ডারগ্রাউন্ড করতে হয়েছে। ঢাকায় আবার এলিভেটেড করাটা ছিল দ্রুত এবং তুলনামূলক কম খরচের সিদ্ধান্ত। Lawrence Station. Doors will open on the left. লরেন্স স্টেশনে এসে গেছে, নামলাম। এই স্টেশনটা এগলিংটনের থেকে একটু ছোট, কিন্তু সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ, একদম সেম টাইলস, সেম সাইনেজ, ফিলিংসটা একদম সেম। টিটিসির সব স্টেশনেই এই কনসিস্টেন্সিটা মেনটেন করে চলে, এবং এটার একটা চ্যালেঞ্জ আছে। যদি প্রত্যেকটা স্টেশনের ডিজাইন আলাদা হতো তাহলে কিন্তু আপনি চাইলেই একটা ইন্ডিভিজুয়াল স্টেশন রেনোভেট করে ফেলতে পারতেন, এবং সেটা মানুষ তেমন একটা কথা বলতো না। কিন্তু এখন যদি আপনি শুধুমাত্র একটা স্টেশন রেনোভেট করেন, বাকি যে 20, 30, 40টা স্টেশন আছে সেখানকার মানুষ বলবে আমাদেরটা কবে হবে। ওই ডিফারেন্সটা খুব সহজেই বোঝা যায়। এই কারণে এই ডিজাইনটা আমার ধারণা 54 সাল থেকে একই ধরনের টাইলসই ব্যবহার করে আসা হয়েছে। সেটার কারণেই এই স্টেশনটাকে অনেক পুরনো মনে হয়। টরন্টোর সবগুলো সাবওয়ে স্টেশনে কিন্তু লিফট থাকে না। ম্যাপে যখন আপনি স্টেশনগুলোর আইকন দেখবেন, ওখানে আবার আইকনটা থাকে যে কোন কোন স্টেশনে লিফট আছে। তো এই ব্যাপারটা একটু সমস্যা যদি আপনার জন্য এসকেলেটর ব্যবহার করাটা কঠিন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে
একদম দেখে যেই স্টেশনটাতে লিফট আছে সেখানে আপনার নামতে হবে, তারপর আপনি হয়তো বাস নিয়ে অথবা অন্য কোনো ব্যবস্থা করে সেখান থেকে ফেরত আসতে হবে। তো এই কারণে আমি বলবো যে টরন্টোর ওভারঅল পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা একদম 100% না, অনেকটা ভোগান্তি, কম বেশি অল্প স্বল্প করে সবাইকেই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়। এই কারণে সুযোগ পেলেই মানুষ গাড়ি কিনে ফেলে। তো আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি। বের হওয়ার সময় স্ক্যান করা লাগে না, শুধু হেঁটে বের হয়ে গেলেই হয়, কারণ টাকাটা কিন্তু শুরুতেই কেটে নিচ্ছে। ঢাকায় মেট্রো আসার আগে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা, এখন মেট্রোতে লাগে 38 মিনিট। এই পরিবর্তনটা, এই সময়টা ফিরে পাওয়া, এটা মানুষের জীবন বদলে দেয়। টরন্টোতেও আমরা যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের কাছাকাছি থাকি, সাবওয়ের কাছাকাছি, তারা সেই সুবিধাটা ভোগ করি। আমরা যেমন এখন লরেন্স স্টেশনের বাইরে এসে বাইরের এলাকাটা একটু দেখছি। এগলিংটন থেকে যদি লরেন্স আপনি হেঁটে আসতে চান 20 মিনিটের মতো লাগবে, সাবওয়েতে লাগলো 2 থেকে 3 মিনিট। এটাই একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ, শহরটাকে ছোট করে দেওয়া। এটাই ছিল আজকের যাত্রা, এগলিংটন থেকে লরেন্স, মাটির নিচ দিয়ে ছোট্ট একটা ট্রিপ, কিন্তু এই শহরটাকে বোঝার জন্য এই ছোট্ট জিনিসগুলোই দরকার। কমেন্ট করুন, আপনি কি ঢাকার মেট্রোতে চড়েছেন? কেমন লেগেছে? টরন্টো সাবওয়ের সাথে তুলনা করে কি বলবেন যে দুটার মধ্যে আপনি কী কী পার্থক্য দেখছেন? ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।